একটা This conference সার্কুলার will লুপে now be recorded. একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আর যদি ইনফরমেশন পাও তাহলে ইউটিউবে দেখে নেবে, বইও পড়ে নেবে ভালো করে। এটা একটু কঠিন আছে একটু বোঝার জন্য, ঠিক আছে? আমি চেষ্টা করব, অনলাইন হওয়ার জন্য চাপটা একটু বেশি আছে। এটা হচ্ছে আমার সার্কুলার লুপ, ঠিক আছে? সেই সার্কুলার লুপের এইটা হচ্ছে তার অক্ষ। আগে কি করেছিলাম, কেন্দ্রতে বলেছিলাম, তাহলে এটা হচ্ছে সার্কুলার লুপের একটা অক্ষ। তো অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে ধরো এই দিকে আই, হলো। তাহলে প্রথম কাজ কি, ছোট্ট একটা এলিমেন্ট কনসিডার করে নেওয়া বার্নসওয়ার্থ সূত্র অনুসারে। তাহলে এখানে একটা ছোট্ট এলিমেন্ট কনসিডার করে নিয়েছি, ঠিক আছে? সেই ছোট্ট এলিমেন্টটা কি হবে, এই ছোট্ট এলিমেন্টটা ওই বিন্দুতে যোগ করে দেবো, এই বিন্দুতে যোগ করে দিয়েছি। আচ্ছা, এটার ব্যাসার্ধ হচ্ছে যে এ, আর এখান থেকে এই দূরত্বটা ও এ ওপি বিন্দুর দূরত্ব, ওটা হচ্ছে এক্স, ঠিক? তাহলে এখান থেকে এই দূরত্বটা, এটা এ হবে। তাহলে এই দূরত্বটা কত দাঁড়াচ্ছে, √অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হয়েছে? আচ্ছা, এটা থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট। থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট বলতে এই যে ডিএল এলিমেন্টটা আছে, এই ডিএল এলিমেন্টের ডাইরেকশন হচ্ছে এই দিকে, আর মানে এই তলটা, এই যে তল আছে, এই তলের মধ্যে ঢুকে গেছে লম্বভাবে। আর এই যে রেখাটা আছে, এই রেখাটা ওর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে, বুঝছো? তাহলে সেই হিসেব অনুযায়ী ডিএল ক্রস আর ক্যাপ, ডিএল থেকে আর ক্যাপের দিকে যদি বেন্ড করে, তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হবে না, পারপেন্ডিকুলার হবে ডাউনওয়ার্ড, ঠিক আছে? সেইটা হবে ডিবি, এটা হলো। আর ডিবির পরিমাণ কত, ডিবি ইজ ইকুয়ালস টু μ0/4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা। থিটাটা এখানে কি হবে, এখানে থিটাটা হবে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি বাই মধ্যবর্তী দূরত্ব কি হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইবার এইরকমই এর বিপরীত দিকে আরেকটা এলিমেন্ট ধরে নেব। বিপরীত দিকে আরেকটা এলিমেন্ট বলতে এই যে এখানটা, এই এলিমেন্টটার জন্য ওই একই বিন্দুতে কন্ট্রিবিউশন কি হবে, লম্বভাবে হবে। এবং ভালো করে লক্ষ্য করো, এই লেন্থ আর এই লেন্থ এরা দুজনেই সমান। তার মানে কি হবে দেখো, μ0/4 পাই দুজনের ক্ষেত্রে একই, আই একই, ডিএল একই, সাইন 90 তো হয়ে গেল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে কি হচ্ছে, এই দুটো এলিমেন্টের জন্যই ফিল্ডের মান একই থাকবে, কিন্তু অভিমুখ আলাদা। তাহলে এটাও যদি ডিবি হয়, তাহলে এটাও ডিবি। এরপর হচ্ছে যে এই ডিবির দুটো উপাংশ ভেঙে নেব। কোন দুটো উপাংশ, সেটা করার জন্য আমি প্রথমে এটাকে থিটা ধরব, ঠিক আছে? তাহলে এই যে লাল যে রেখাটা পাচ্ছ, লাল রেখার উপর একটা লম্ব আঁকবো এই দিক, হলো। আচ্ছা, তাহলে এই যে ডিবি এলিমেন্টটা আছে, এই ডিবি কে আমি দুটো ভাগে ভাগ করবো। কোন দিকে, এই দিক বরাবর একটা, আর এদিক বরাবর একটা, এই যে। আচ্ছা, এবার দেখো এটার উপর অঙ্কিত যে লম্বটা, সেটা কোনটা, সেটা হচ্ছে যে তোমার এটা, ঠিক তো? আচ্ছা, সিমিলারলি এটার উপর এই যে বাহুটা আছে, এই বাহুটা, এই বাহুটার উপর অঙ্কিত লম্ব কোনটা, এটা। তার মানে এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তার মানে এই কোণটাও কত হবে, থিটা হবে। তাহলে ডিবির এই দিক বরাবর উপাংশ কত হবে, ডিবি কস থিটা। আর এই দিক বরাবর উপাংশ কত হবে, সেটা আমি অন্য পেনে লিখছি,
ডিবি সাইন থিটা। সিমিলারলি এটাকে যদি ভাবা যায় ডিবির এই দিক বরাবর উপাংশ ডিবি কস থিটা, আর এদিক বরাবর উপাংশ ডিবি সাইন থিটা, মানে এইদিকে দুটো উপাংশ ছিল তাই এটা 2 হয়ে যাবে, আর এইদিকে ডিবি কস থিটা ডিবি কস থিটা পরস্পর কেটে বাদ চলে যাবে কারণ দুটো সমান এবং বিপরীতমুখী। তাহলে লব্ধি বল সমান কত হলো, ডিবি ড্যাশ সমান মিউ 0/4 পাই ইন্টু 2 ডিএল বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু সাইন থিটা। এই যে সাইন থিটা ছিল সাইন থিটা সাইন থিটা। ক্লিয়ার? এখান পর্যন্ত যদি কারো কোনো অনলাইনের ব্যাচে কারো কোনো প্রবলেম থাকে তো বলতে পারে। নেই? সার্কুলার লুপের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন নিয়েছিলাম ফ্রম 0 টু পাই, সরি 0 টু 2 পাই। কেন নিয়েছিলাম? কারণ ওখানে একটা এলিমেন্ট কনসিডার করেছিলাম। এখানে অলরেডি দেখো দুটো এলিমেন্ট কনসিডার করে আমরা কাজ করছি। কিরকম? এখানে একটা এলিমেন্ট কনসিডার করলাম আর এখানে একটা এলিমেন্ট কনসিডার করলাম। তাহলে অনুরূপভাবে যখনই আমি কাজ করব এরকম দুটো দুটো এলিমেন্ট করে কনসিডার করব। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন লিমিটটা যদি আমি এখান থেকে এখান পর্যন্ত নেই তাহলে বাদ বাকি পার্টটা অলরেডি নিয়ে নেওয়া হয়ে যাবে। কার মধ্যে আছে? এই 2 এর মধ্যে। এই 2 টার্মটা কেন এসেছে? 2 টার্মটা এসেছে আমার দুটো এলিমেন্টের কন্ট্রিবিউশনের জন্য। যদি দুটো এলিমেন্টের কন্ট্রিবিউশন না থাকতো তাহলে আমার 2 টার্মটা আসতো না। যেহেতু দুটো এলিমেন্টের কন্ট্রিবিউশন আছে তাই 2 টার্ম এসেছে। তাহলে প্রতিটাই এরকম দুটো করে এলিমেন্ট আসবে। তাহলে আমি যদি এক সাইডের এলিমেন্ট করে ধরে নেই হিসাবের মধ্যে তাহলে বাদ বাকি অপর এলিমেন্টটা তো অলরেডি 2 এর মধ্যে ঢুকে বসে আছে। তাই এখানে ইন্টিগ্রেশন লিমিটটা আমরা করি কি 0 থেকে 2 পাই না নিয়ে আমরা করি 0 থেকে পাই ডিএল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু সাইন থিটা। সাইন থিটা দেখো এই ত্রিভুজটাকে একটু লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা আছে এই যে ত্রিভুজটা পেয়েছো এই ত্রিভুজটা, হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রে সাইন থিটা হয়ে যাবে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোথায়? এ, এ লম্ব আর অতিভুজ কোনটা? এটা। তার মানে এ বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে অলরেডি একটা আছে। তাহলে এটা কি হবে 1 প্লাস হাফ, মানে কত দাঁড়াবে 3/2। হলো? আচ্ছা, এবার দেখো ইন্টিগ্রেশনটা করার সময় একটু লক্ষ্য করে নেই মিউ 0 টার্ম কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই এলিমেন্টের জন্য তুমি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পেয়েছো, এই এলিমেন্টের জন্য এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পেয়েছো, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এলিমেন্ট যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে এটার কোনো পরিবর্তন হবে না। তার মানে কি এটাও কনস্ট্যান্ট টার্ম হলো। এ তো ওটার ব্যাসার্ধ কনস্ট্যান্ট টার্ম, তাহলে বাদ বাকি পড়ে রইলো সবকিছুকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাচ্ছি। 4 পাই 2 বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 a ইন্টিগ্রেশন সাইন অফ ডিএল ফ্রম 0 থেকে পাই। বুঝেছো? তো তোমরা লিমিটের প্রবলেম যদি করে থাকো, ঠিক, তো লিমিটেড প্রবলেমে এখানে কি হয়েছে, এখানে আমি যে লিমিটটা নিয়েছি সেটা অ্যাঙ্গেলে নিয়েছি, কিন্তু এখানে যে ফাংশনটা আছে সেটা ডিএল এ নিয়েছি। ঠিক আছে? তুমি এই অ্যাঙ্গেলটাকেও কনভার্ট করে দিতে পারো অথবা ডিএল কে অ্যাঙ্গেলে কনভার্ট করে দিতে পারো, যেটা ইচ্ছা করতে পারো। আমি সরাসরি এটাকে কনভার্ট করে দিচ্ছি। 0 থেকে পাই হলে এটা লিমিট হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার পাই এল, পাই এ পাই। ঠিক, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে মিউ 0/4 পাই 2a। আই টার্ম একটা ছিল, আই টার্মটা লিখে নি, এই যে আই টার্ম, আই এই যে এখানে আই, এই যে আই, আইটা ছিল আই, আই
a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা ইন্টিগ্রেশন করলে দেখবে অ্যান্সার দাঁড়াবে পাই এ। হলো? তাহলে আমার অ্যান্সারটা কি হচ্ছে দেখে নেই একবার। আমার অ্যান্সারটা হবে b dash is equals to μ0/4 into 2 pi square into I by a square plus x square to the power 3/2। এটা পরবর্তীকালে দেখাবো যে এটা একটা ডাইপোলের মতো আচরণ করে। তোমরা তড়িৎ ক্ষেত্রে পড়ে নিয়েছো, তড়িৎ ক্ষেত্রে কি পড়েছো যে একটা ডাইপোলের যদি এরকম একটা আমার ডাইপোল থাকে প্লাস মাইনাস, এই ডাইপোলের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রের প্রাবল্য সেন্টার থেকে এই দূরত্বটা যদি আমার কি হয় x হয়, তাহলে ক্ষেত্রফলের ইকুয়েশন ছিল E is equals to 1/4 pi epsilon naught 2p by এটা x না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, x না লিখে আমি r লিখি কারণ ওটার সঙ্গে মেলানোর জন্য, ওটা a লিখে নেই, ওটার সঙ্গে মেলানোর জন্য অ্যান্সারটা। তাহলে কি হবে a কিউব বা a স্কোয়ার প্লাস l স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই স্ট্রাকচারটা যদি কারো মনে থাকে তাহলে আগেরটা মনে রাখতে কোনো অসুবিধা নেই। এখানে এটাকে আমরা কি করব ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল বলা হয়, পাই আর স্কোয়ার বা পাই স্কোয়ার ইন্টু আই, অর্থাৎ প্রবাহ মাত্রা ইন্টু ক্ষেত্রফল। পরবর্তীকালে আমরা পড়বো প্রবাহ মাত্রা ইন্টু ক্ষেত্রফল, একটা লুপ যে কারেন্ট ক্যারি করছে এবং ওই লুপটার যে ক্ষেত্রফল, এই দুটোকে যদি গুণ করে দেই তাহলে সেই গুণফলটার যে অ্যান্সার হবে সেটা একটা ডাইপোলের অ্যান্সার হবে, দ্বিমেরু ভ্রামক ডাইপোল মুভমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট। ঠিক আছে, তো সেই অ্যান্সারটা তো এরকম করে আমি তড়িৎ দ্বিমেরুকে টার্গেট রেখে এটাকে মনে রাখি। ঠিক আছে, এটাকে মনে রাখার আর অন্য কোনো উপায় নেই, অ্যান্সারটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল মান। অভিমুখটা লক্ষ্য করো, অভিমুখটা কিন্তু ভেতরের দিকে আছে, ভেতরের দিকে। আবার যদি এখানে থাকে এটা হয়ে যাবে বাইরের দিকে। তো এটাকে একটু কেয়ারফুল থাকবে। আচ্ছা, তাহলে স্যার আপনি কি রেকর্ড করেছেন? হ্যাঁ, এটা রেকর্ড করা আছে, রেকর্ড করা আছে। আচ্ছা, কোন ডাইপোলের এটা একটা এটা অ্যাকচুয়ালি একটা ডাইপোলের মতো বিহেভ করে, পরবর্তীকালে তোমরা জানতে পারবে বলেছি। তো এখানে যেহেতু আছে ইনফরমেশনটা তাই একটু বলে দেই। একটা লুপ মানে এই যে লুপ, এই লুপের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয় একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ, এরকম যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে এটা ডাইপোলের মতো বিহেভ করে। ডাইপোল বলতে তোমরা বার চুম্বক, বার ম্যাগনেট করে নিয়েছো, দণ্ড চুম্বক, দণ্ড চুম্বকের দুটো মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু। কোনো চুম্বককে তুমি যদি বারবার বারবার ভাঙতে থাকো তার একটা মেরু তুমি পাবে না, দুটো মেরু অবশ্যই পাবে, উত্তর মেরু দক্ষিণ মেরু। উত্তর মেরু থেকে বলবিভাগগুলো নির্গত হয়, দক্ষিণ মেরুতে বলবিভাগগুলো এসে মিট করে। ঠিক তো, তাহলে এটাই সেই দ্বিমেরু, এটাকে বলা হয় দ্বিমেরু। ওই যে বার ম্যাগনেটকে এটাকে আমরা বলি ডাইপোল বলি অথবা দ্বিমেরু। তাহলে এই যে একটা ইলেকট্রিক লুপ আছে সেটা একটা দ্বিমেরুর মতো আচরণ করে, তার মানে এর উত্তর দক্ষিণ মেরু আছে। তো এই উত্তর দক্ষিণ মেরু আইডেন্টিফাই করবো কি করে, আইডেন্টিফাই চেঞ্জ হয়ে যায়, সাপেক্ষে ব্যাপারটা চলে আসে। তুমি কোন দিক থেকে দেখছো, এই যে লুপ গুলো দেখছো তুমি উপর দিক থেকে দেখছো না নিচের দিক দিয়ে দেখছো, সামনের দিক থেকে দেখছো না পেছনের দিক থেকে দেখছো, ঠিক আছে, তোমার মুখটা কোথায় আছে। তুমি যদি ওপরের দিক থেকে দেখো, মানে তুমি এই যে এই জায়গাটা এটা প্লেনটা দেখছো, তাহলে এখানটায় তুমি দেখো এটাকে যদি এইরকম করে আঁকো তাহলে এস এর সঙ্গে মিলে যাচ্ছে, এটা এটা মিলে গেছে।
তার মানে সামনের দিক হচ্ছে সাউথ, দক্ষিণ, আর পেছনে যেটা আছে মানে পেছনের দিকে ব্যাকে সেটা হবে নর্থ পোল। সামনের দিক দক্ষিণ মেরু আর পেছনের দিক উত্তর মেরু। সিমিলারলি এটাকে যদি আমরা করি তাহলে কিরকম হবে, এরকম এন। দেখো লেখার সাথে ছবির সাথে ডাইরেকশন মিলে যাচ্ছে, তার মানে কি হবে, সহজ কথাও মনে রাখতে পারো, ছবির মাধ্যমেও মনে রাখতে পারো, যার যেটা খুশি। সেটা হচ্ছে ক্লকওয়াইজ হলে যদি তুমি কোন দিক থেকে দেখছো, তুমি যেদিক থেকে যদি দেখো সেই দিকে যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা সাউথ হবে। সাউথ কার সাথে রিলেটেড, ক্লকওয়াইজ। আর যদি তুমি দেখো যে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তাহলে সেটা হয়ে যাবে নর্থ। তোমার দেখার উপর নির্ভর করছে, অবশ্যই বলে দিই, তোমার দেখার উপর নির্ভর করছে তুমি কিরকম করে জিনিসটাকে দেখছো। তুমি দুরকম ভাবে দেখতে পারো, তুমি এই জিনিসটাকেই যদি নিচের দিক থেকে দেখো তাহলে এটা আর ক্লকওয়াইজ থাকবে না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে কারেন্টের ডাইরেকশন। তাই তোমার দেখার উপর করবে কি এই সিদ্ধান্তটা নির্ভর করবে। আচ্ছা, এরপরে এরপরে তাহলে এই যে কনসেপ্ট গুলো যেগুলো শিখলাম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবকিছুই এই বার্টসওয়ার্থ সূত্রের অ্যাপ্লিকেশন, এখানে যখন অ্যাপ্লিকেশন ছিল সিমিলারলি বার্টসওয়ার্থ সূত্রের অ্যাপ্লিকেশনে কভার করলো। এইবার ফিল্ড লাইন সম্বন্ধে একটু বলে দিই। তারপরে সূত্রে আমি যাব। ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা, চৌম্বক বলরেখা যেমন তড়িৎ বলরেখাগুলো কি হয়, ওপেন হয়। ওপেন মানে কি, তোমাকে যদি প্লাস চার্জ হয় এখান থেকে বলরেখাগুলো এদিকে চলে আসে, কিন্তু গোল হয় না, অর্থাৎ সেই বিন্দু যেখান থেকে শুরু হচ্ছে সেই বিন্দুতে ফিরে আসে না। কিন্তু তোমাকে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে বলরেখাগুলো কি হবে, সার্কুলার হবে। ঠিক এটাকেই যদি তুমি উপর থেকে দেখো তাহলে কিরকম হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তারটার ছবিটা আমি এটা এঁকে দিয়েছি, তাহলে এটা এঁকে দিলে এর চার দিয়ে কেন্দ্র করে কি হবে, বলরেখাগুলো এরকম করে থাকবে, বলরেখাগুলো এরকম করে থাকবে, এরকম করে বাড়তে থাকবে। অবশ্যই ডাইরেকশন আছে। এই যে তারের মধ্যে এটা ডট সাইন দিয়েছি, ডট সাইন দেওয়া মানে কি, ডট সাইন মানে তোমার স্ক্রিনের বাইরে কারেন্ট বেরিয়ে যাচ্ছে উপরের দিকে, ঠিক আছে। একটা তীর চিহ্ন যে আছে, একটা তীর, তার তীরের সামনের দিকে এরকম দেখতে হয় আর পেছনের দিক ক্রসের মতো দেখতে হয়। তাহলে যদি তুমি এখানে চোখ রাখো তাহলে কি হবে, এটা ডটের মতো দেখতে হবে। আর যদি এখান থেকে এটাকে দেখো তাহলে এটা কি হবে, ক্রসের মতো দেখতে হবে। তাহলে আমরা যখন কোনো স্ক্রিনে বা কোনো খাতায় পেজের উপর যখন ক্রস সাইন দেব তার মানে তোমার ডাইরেকশন হচ্ছে তীরটা ভেতরের দিকে ঢুকে গেছে, মানে অভিমুখ কি হবে, ভেতরের দিকে হবে। আর যদি আমি ডট চিহ্ন দেই মানে এটা কি হবে, বাইরের দিকে, মানে তোমার মুখের দিকে মুখ করে আছে, সামনের দিকে, ডাইরেকশনটা বাইরে উপরের দিকে হবে, স্ক্রিনের উপরের দিকে হবে, ঠিক আছে। তো এরকম একটা ডাইরেকশন দিই। তো এখানে আমি করছি কি, স্ক্রিনের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে সামনের দিকে বেরিয়ে আসছে কারেন্ট, ঠিক। তো সেই কারেন্ট যদি বাইরে বেরিয়ে আসে তাহলে বলরেখাগুলোর ডাইরেকশন কোন দিকে হবে, এরকম হবে। হলো, তাহলে এরা ক্লোজড, বদ্ধ, ঠিক। আচ্ছা, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ক্লোজড বা বদ্ধ। আর বাদ বাকি কনসেপ্ট গুলো তো তোমরা জানো যে বলরেখাগুলো পরস্পর পরস্পরকে ছেদ করে না, ছেদ করলেই কি হবে, একই বিন্দুতে তুমি দুটো ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাবে, ঠিক। সেটা ভুল, ভুল ধারণা। আচ্ছা, আর বলরেখাগুলোর ঘনত্ব যত বেশি হবে যে বিন্দুতে, সেই বিন্দুতে কি হবে, ক্ষেত্র প্রাবল্যের মান তত বেশি হবে, ঠিক। ওখানেও যখন ফ্লাক্সের ধারণা পেয়েছিলে এখানেও ফ্লাক্সের ধারণা পাবো, যখন আসবে তখন আমি ডিটেলসে আলোচনা করবো। হলো, এই হলো চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তাহলে
আগের পড়াটার সঙ্গে একটু কম্পেয়ার করে নেই। এটা কভার হয়ে গেল, এটা কভার হয়ে গেল। এরপরে আমার একটা স্পেশাল সূত্র আছে যার সাহায্যে আমরা কিছু সিমেট্রিক প্রবলেম সলভ করেছিলাম, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। এখানে কি তেমন কোনো প্রবলেম আছে? অবশ্যই এখানে আছে। সেটার নাম হচ্ছে তোমার অ্যাম্পিয়ারের ঠিক আছে সূত্র, বা বদ্ধ লুপের সূত্র বলা হয়, বা অ্যাম্পিয়ারের সূত্র বলা হয়। তো ওখানে কি ছিল? ওখানে ছিল একটা বদ্ধ তল। বদ্ধ তল, বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ছিল। এখানে সেটা চেঞ্জ হয়ে যাবে। বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। বদ্ধ তল ছিল। এখানে কি হবে? এখানে হবে একটা বদ্ধ রেখা, একটা বদ্ধ রেখা। ঠিক, এই বদ্ধ রেখাটা যে ক্ষেত্রফলটাকে কভার করে আছে, সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে ধরো বিভিন্ন কারেন্ট যাচ্ছে। I1 কারেন্ট বাইরের দিকে বেরিয়ে গেছে, I2 কারেন্ট ভেতরের দিকে চলে গেছে, I3 কারেন্ট ভেতরের দিকে চলে গেছে, এরকম কারেন্ট আছে। তা টোটাল যে পরিমাণ কারেন্ট এ ক্যারি করছে সমান কি I1 প্লাস I2 প্লাস I3। অবশ্যই অ্যালজেব্রিক সাম, অর্থাৎ বিপরীত দিকে যে কোনো একদিকে পজিটিভ ধরে নিলে অন্য দিকে কি হবে? নেগেটিভ হবে। সেই হিসাবে এখানে অ্যাকচুয়ালি করা উচিত ছিল I1 মাইনাস I2 মাইনাস I3। সেটা বুঝিয়ে দিলাম। তাহলে এই বদ্ধ লুপ বরাবর, এই যে বদ্ধ লুপ, এই যে বদ্ধ লুপটা আছে, এই বদ্ধ লুপ বরাবর ছোট্ট একটা এলিমেন্ট ধরে নাও ডিএল। তাহলে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আছে, তার ডাইরেকশন কত? বি। তাহলে এই বদ্ধ লুপ বরাবর চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের ইন্টিগ্রাল, ঠিক, যখন ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেব সেটাকে বলবো লাইন ইন্টিগ্রাল অফ বি। এটাকে কি বলা হয়? লাইন ইন্টিগ্রাল অফ বি, অথবা বাংলায় বলা হয় চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকল। চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকল ছোটবেলায় তোমরা পড়েছো ক্লাস 11-এ। এফ ডট ডিএল, এটাকে কি বলা হয়? ওয়ার্ক ডান, ডিডব্লিউ। ঠিক, আবার যদি এটাকে খুব ভালো করে লেখা হয় তাহলে ইন্টিগ্রেশন সাইন অফ এফ ডট ডিএল, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল অফ এফ। হয়েছে? লাইন ইন্টিগ্রাল অফ এফ, এফ এর রৈখিক সমাকল। যখন আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেবো এবং কোনো একটা রেখা বরাবর ইন্টিগ্রাল করব, সেই ইন্টিগ্রালের একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল বা রৈখিক সমাকল। ঠিক আছে? তাহলে কোনো বদ্ধ রেখা বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকল, তাহলে এটা বদ্ধ রেখা, এটা ছিল বদ্ধ তল, তাই আমি এখানে গোল করেছি। এটা বদ্ধ রেখা, তাই আমি এখানে একটা গোল করব। এটা সারফেস, এটা লাইন। তাহলে আবার বলছি, কোনো বদ্ধ রেখা বরাবর চৌম্বক ক্ষেত্রের মোট রৈখিক সমাকল ওই বদ্ধ রেখা দ্বারা আবদ্ধ মোট প্রবাহ মাত্রার মিউ0 গুণ হবে। ক্লিয়ার করাতে পারলাম আমি এখন পর্যন্ত? কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। নেই? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র কি বলেছে? কোনো বদ্ধ রেখা বরাবর চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের রৈখিক সমাকল ওই বদ্ধ রেখা দ্বারা আবদ্ধ মোট প্রবাহ মাত্রার মিউ0 গুণ হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা করব কি? এবার আমরা প্রমাণ করব। কি প্রমাণ? প্রমাণটা হচ্ছে বায়ট-সাভার্ট সূত্র থেকে
বায়োট সাভার্ট সূত্র থেকে আমরা করব কি না অ্যাম্পিয়ারের সূত্র প্রমাণ করব। দেখো একটা অসীম তারের জন্য বায়োট-সাভার্ট সূত্র কি বলেছে? বায়োট-সাভার্ট সূত্র বলেছে B is equals to μ0/4π into 2I/r। এটা বায়োট-সাভার্ট বলেছে এবং এটা ডাইরেকশন একটা আছে। যদি আমার এটা P বিন্দু হয়, এখান থেকে এই দূরত্বটা R হয়, তাহলে এই P বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? টুয়ার্ডস ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে। ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হলো? নিচের দিকে হলো, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখছি টুয়ার্ডস ডাউনওয়ার্ড। এবার আমি কি করব না এটার লাইন ইন্টিগ্রাল নেব। লাইন ইন্টিগ্রাল নিলে আমাকে কি করতে হবে? একটা বদ্ধ রেখা কল্পনা করতে হবে। আমি তাহলে এটাকে কেন্দ্র করে আমি কি করছি? একটা সার্কুলার লুপ কনসিডার করছি। সার্কুলার লুপ কনসিডার করে নিয়েছি। তাহলে এই সার্কুলার লুপ বরাবর আমি করব কি? এটার লাইন ইন্টিগ্রাল নেব। B dot dl along any closed circular loop is equals to কি দাঁড়ায়? তাহলে b এর মান বসাচ্ছি μ0/4π 2I/r। দেখো dl কোন দিকে? স্পর্শক বরাবর। এই যে আচ্ছা, dl হচ্ছে স্পর্শক বরাবর। আর এটার ডাইরেকশন কোন দিকে? স্পর্শক বরাবর মানে কি? এটা তো সার্কেল 3 ডাইমেনশনাল কনসেপ্ট, মানে স্পর্শক বরাবর মানে ভেতরের দিকে ঢুকে গেছে, আর বি এর ডাইরেকশনও ভেতরের দিকে ঢোকা। তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 0, ঠিক আছে? তাহলে cos 0 এর মান কত? 1। তাহলে কেবল পড়ে রইল dl। এটা μ0/4π কনস্ট্যান্ট টার্ম, এগুলো সব বাইরে বের করে নিচ্ছি। μ0 কনস্ট্যান্ট, 4π কনস্ট্যান্ট, 2I কনস্ট্যান্ট, ব্যাসার্ধ কনস্ট্যান্ট, কেবলমাত্র পড়ে আছে dl। তাহলে এই ছোট ছোট dl যখন আমি যোগ করতে থাকবো, ছোট ছোট dl যদি আমি যোগ করতে থাকি, তখন আমি কি পাবো? তখন আমি পাবো পুরো পরিসীমা μ0/4π into 2I/r into 2πr। তাহলে এখানটায় লক্ষ্য করো, আর আর কেটে যাবে, পাই পাই কেটে যাবে, 2 2 2 কেটে গেল, অ্যান্সার হয়ে গেছে μ0I। এটাই তো ছিল আমার অ্যাম্পিয়ারস ল, অ্যাম্পিয়ার সার্কিউটার ল। B is equals to B dot dl is equals to B dot dl plus line integration equals to μ0I। তাহলে এটা হয়ে গেল বায়োট-সাভার্ট সূত্র থেকে অ্যাম্পিয়ারের সার্কিউটাল সূত্র প্রমাণ। বুঝতে পারলাম? আর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। নেই? ওকে, তাহলে এই সূত্রটা কার ইকুইভ্যালেন্ট? যদি আমি তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে বিচার করি, গাউসের সূত্রের। তারপর আমি তড়িৎ ক্ষেত্রে কি করেছিলাম? গাউসের উপপাদ্য করার পর গাউসের উপপাদ্যটা কতগুলো স্পেশাল সিমেট্রিক কেসে অ্যাপ্লাই করেছিলাম। মানে এখানেও আমি অ্যাম্পিয়ারের সূত্রটা স্পেশাল সিমেট্রিক কেসে অ্যাপ্লাই করব। তার আগে বলে দেই, পড়াটা এখান পর্যন্ত থাকবে না, আর একটু বাড়ালে কোনো অসুবিধা আছে? কারণ এইখানে পড়াটা পুরোটা তোমাদের মর্জির উপরই দেব, কারণ একটু অন্য রকমের আছে, আমি বলেই দিয়েছি আগে। তো পড়াটাকে এগোবো না আর একটু দেব, না থাকবে এখান পর্যন্ত? স্যার এখন পর্যন্তই থাক। হ্যাঁ স্যার, সবাইকার এতটাই থাক। বক্তব্য একই? ওকে, তাহলে অ্যাম্পিয়ারের সার্কিউটাল ল এর প্রমাণ পর্যন্ত থাকবে। আরেকটা প্রমাণ ছিল, ওই দুটো করে দিলে ভালো হতো। বলছি যখন, ঠিক আছে আমি করছি না, তো এখান পর্যন্ত থাক, ঠিক আছে? কম কম পড়া দিচ্ছে, একটু ভালো করে পড়বে সবাই। বই খুলে নাও, দাগ দিয়ে নাও।